আজকে নির্বাচন নিয়ে কিছু কথা বলবো। নির্বাচন সংস্কার বিষয়ে খুবই আলোচনা চলতেছে আজকাল চারিদিকে। আমি কিছু একটা কথা বলি, সামান্য কিছু বলি। নির্বাচন, আমাদের দেশে গতানুগতিক নির্বাচন যেরকম হয়, বিষয়টা একটু ভেবে দেখি, আমরা আসলে দেখি একটু বিষয়টা নিয়ে একটু পর্যালোচনা করি। যে মনে করেন বিএনপি মন্ত্রীদের জন্যে মনোনয়ন প্রার্থী দিল, জামাত ইসলামও মনোনীত প্রার্থী দিল। এখন মনে করেন বিএনপি এর নেতাকর্মী বা সমর্থক যারা আছে, এমন সমর্থক যারা রাজনীতি তেমন কিছু বোঝে না, কিংবা যে মনোনীত প্রার্থী দাঁড় করানো হয়েছে তাকে ভালো করে হয়তো চেনেও না, কিন্তু যখন ভোট হবে সে কাকে ভোট দেবে? সে অবশ্যই বিএনপি সেই মনোনীত প্রার্থীকে ভোট দেবে। সে সৎ বা যোগ্য, এটা চাইতে আমাদের দেশের মানুষ দেখে তার দলের লোক কিনা। জামাত ইসলামের কথা যদি ধরেন তাহলে একই অবস্থা। সেও একজন যদি প্রার্থী দেয় মন্ত্রী বা প্রধানমন্ত্রীর জন্য, তার নেতা কর্মী এবং তার সমর্থক যারা আছে তারাও সেই প্রার্থীকে ভোট দেবে। দেখা গেল যে এখানে জামাত ইসলামের কর্মী চেয়ে যদি বিএনপির কর্মী বেশি সৎ বা যোগ্য হয়, তারপরেও দেখা যাচ্ছে জামাতের কর্মী, জামাতের নেতা এবং জামাতের সাপোর্টার যারা আছে তারা কিন্তু সেই সৎ বা যোগ্য লোককে দিবে না, দিবে তার দলের লোককে। কাজেই এই ধরনের নির্বাচন আমাদের দেশে গতানুগতিক যে ধরনের নির্বাচন চলে আসছে, এ ধরনের নির্বাচনে সৎ এবং যোগ্য লোকের চাইতে দলীয় প্রার্থী কিন্তু বেশি গুরুত্ব পায়, দলটা বেশি গুরুত্ব পায়। সেই দল যদি বড় হয় তখন সংখ্যাটা গুরুত্ব পায়। তাহলে আপনি সৎ এবং যোগ্য লোক কীভাবে নির্বাচন করবেন? এখানে একটা মজার কথা বলি যে আমাদের দেশে আসলে গণতন্ত্রের চর্চা কেমন হয় আপনারাই ভালো বুঝতে পারবেন। তবে পরিবারতন্ত্রের চর্চা হয় আমাদের দেশে, যেটা চলে এটা কিন্তু পরিবারতন্ত্র। এখনো পর্যন্ত গণতন্ত্রের চর্চাটা খুব একটা বেশি এখনো পর্যন্ত দেখা যায়নি। যাই হোক, মানে পরিবারতন্ত্র নিয়েও কোনো সমস্যা নেই যদি সে যোগ্য হয়, কিন্তু সৎ এবং, এখন কথা হচ্ছে সৎ এবং যোগ্য লোক আপনি কীভাবে নির্বাচিত করবেন, যে বা মনোনীত করবেন। নির্বাচন তো পরে আসছে। নির্বাচনের যে বিষয়টা সেটা হচ্ছে তিনটা বিষয় খুব গুরুত্বপূর্ণ। মানে আপনি তিনটা ভাগ করতে পারেন, যেটা আমি মনে করি। প্রথম ভাগ হচ্ছে যে নির্বাচিত প্রার্থী বা মনোনয়নিত প্রার্থী, হ্যাঁ, মনোনীত যে প্রার্থী বিভিন্ন রাজনৈতিক দল দিবে, সে সৎ যোগ্য কিনা এটা যাচাই করা। দ্বিতীয় কথা হচ্ছে যে নির্বাচনটা যাতে সঠিক এবং স্বচ্ছ হয়। আর তৃতীয় বিষয়টা হচ্ছে নির্বাচিত হয়ে যাওয়ার পরে দেখা যাচ্ছে সে মন্ত্রী হলো বা প্রধানমন্ত্রী হলো, নির্বাচিত হয়ে যাওয়ার পরে সে স্বৈরাচারী বা দুর্নীতিবাজ হয়ে যাবে কিনা এটা ইনশিওর করা। সে যাতে স্বৈরাচারী বা দুর্নীতিবাজ হয়ে যেতে না পারে, সে যাতে, যদি সৎও থাকে, সে যেন তার কাজটা সুন্দরভাবে করতে পারে। এখানে অন্য কোনোভাবে ইনফ্লুয়েন্স না আসে যে সে দুর্নীতিবাজ হয়ে যাওয়ার বা স্বৈরাচার হয়ে যাওয়ার বা গুম বা খুনের মতো কাজ সে যেন করতে না পারে, এটা ইনশিওর করা। এখন যদি একজন ভালো লিডার দরকার হয় তো অবশ্যই এগুলো ইনশিওর করা প্রয়োজন আমাদের। আমার মনে হয় নির্বাচন কমিশনের এই বিষয়গুলো, এই তিনটা বিষয় সবচেয়ে গুরুত্বের সাথে নিতে হবে। এই তিনটা পয়েন্ট হচ্ছে মূল পয়েন্ট। এখন কথা হচ্ছে যে এটা কিভাবে সম্ভব। এখন মনে করেন আমি কিছু একটা পরামর্শ দিই যে এটা কীভাবে করা যেতে পারে। দেখা যাচ্ছে প্রথম যেটা, যে সৎ এবং যোগ্য যে মনোনীত প্রার্থী, এদেরকে মনোনয়ন করা, যে বাছাই করা, এটা কীভাবে করা যেতে পারে। দেখা যাচ্ছে যে এখন যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তারা একটা টিম গঠন করলো, নির্বাচন কমিশন নিয়ে একটা টিম গঠন করতে পারে, আলাদা করে একটা টিম গঠন করতে পারে।
তারা চাকরির যেরকম ইন্টারভিউ বোর্ড হয় এরকম একটা ইন্টারভিউ বোর্ড বসাতে পারে, বসিয়ে সেই যেসব প্রার্থী রাজনৈতিক দলগুলো দিচ্ছে মন্ত্রী বা প্রধানমন্ত্রী পদের জন্য, সেসব প্রার্থীকে যাচাই বাছাই করা। দেখা যাচ্ছে যে বাদ দেওয়া হলো, বাদ দিয়ে দেখা যাচ্ছে সে যোগ্য না বা সৎ না, এটা যদি বোঝা যায় এটা যাচাই বাছাই করে, বা সে ঠিক যে পদের জন্য তাকে দেওয়া আছে সেই পদের উপযুক্ত না, তবু তাকে বাদ দিয়ে দেওয়া ভালো। এখন বাদ দিয়ে দেখা যাচ্ছে যে সেই দলের কাছে নতুন মনোনয়নের প্রার্থী, মনোনীত প্রার্থী আশা করা যেতে পারে, তাকে আহ্বান করা যেতে পারে, বলা হলো যে আপনারা নতুন প্রার্থী দেন, এ যোগ্য না। এভাবে আগে বাছাই করে নেওয়াটা জরুরি। এখন আপনারা বলতে পারেন যে বর্তমান অন্তর্বর্তী সরকার যে সঠিকভাবে বাছাই করবে কোন যোগ্যতায়, যে যোগ্যতা আসলে আপনারা তাদেরকে ক্ষমতায় দিয়েছেন, ক্ষমতায় বসিয়েছেন, সেই যোগ্যতায় তারা বাছাই করবে ইনশাল্লাহ। আশা করি বাছাইটা সুন্দর হবে। দ্বিতীয় যেটা হচ্ছে যে স্বচ্ছতা এবং নির্বাচনের স্বচ্ছতা, এবং সেটা সঠিক নির্বাচনের যে ভোটটা হচ্ছে সেটা সঠিকভাবে ভোটিংটা এবং নির্বাচনের স্বচ্ছতা। ভোটিংয়ের জন্য এটা ইনশিওর করা জরুরি যে একটা ভোটার আইডিতে যেন একটাই ভোট আসে। প্রথম কথা, স্বৈরাচারী সরকারের সময় দেখা গেছে যে বিভিন্ন এলাকায় দেখা যাচ্ছে আগের দিন টাকা খাওয়ানো হয়েছে, এমনকি কেন্দ্র দখল, হয়তো ভোট কেন্দ্র দখলটা আপনি এখন কন্ট্রোল করতে পারবেন, টাকা খাওয়ানোটা আপনি কীভাবে কন্ট্রোল করবেন? এক্ষেত্রে আমরা জনগণকে বোঝাতে পারি, কিন্তু কথা হচ্ছে দরিদ্র দেশ তো, জিনিসটা বুঝতে হবে। যারা দিন আনে দিন খায় তাদের কাছে একদিনে 300-500 টাকা অনেক বড় ব্যাপার। সেখানে ভোট তাদের কাছে খুব খুব বেশি ম্যাটার করে বলে মনে হয় না। যাই হোক, তারপরে এখন জনগণ অনেক বেশি সতর্ক, অনেক বেশি এই বিষয়গুলো তাদের মাথায় আসে যে না, আসলে যোগ্য লোক একটা আসা দরকার। এগুলো আসলে ইনশিওর করা জরুরি যে না, আগের দিন যাতে কোনো দল টাকা পয়সা খাওয়াতে না পারে। ভোটের দিন, এবার আসে ভোটের দিন যেন ভোটটা সুন্দরভাবে হয়। অধিকাংশ সময় দেখা গেছে স্বৈরাচারী সরকার বলে দেখা যাচ্ছে যে সেনাবাহিনী আসে কোনো ভোট কেন্দ্রে 5 মিনিট 10 মিনিটের জন্যে, আবার অন্য ভোট কেন্দ্রে চলে যায়। ওই 5-10 মিনিটই ঠিক থাকে, তারপর আবার যা তাই ভোট কেন্দ্র দখল করা, তারপরে প্রার্থীদের ভোটারদের সঠিকভাবে ঢুকতে না দেওয়া, পছন্দ মতো ভোটারকে ঢুকতে দেওয়া, নিজেদের ইচ্ছা মতো ব্যালট বক্স ভর্তি করে ফেলা, এসব কাহিনিগুলো আমরা সবাই দেখেছি, সবাই অধিকাংশ অনেক কিছুই জানি এ বিষয়ে। যাই হোক, এইগুলো ইনশিওর করা ভোটটা যেন সুন্দরভাবে হয়, এটা খুব খুব জরুরি। এখন ভোটিং সিস্টেমে আপনি যখন একজন নির্বাচিত করবেন কাউকে, ভোটটা ঠিক হওয়াটা জরুরি। থার্ড যে বিষয়টা আসে, এটা হচ্ছে যে নির্বাচিত যে হয়ে গেল সেই মন্ত্রী, সংসদ সদস্য তিনি স্বৈরাচারী হয়ে যাবেন কিনা বা দুর্নীতিবাজ হয়ে যাবেন কিনা, এটা আপনি কী করে ইনশিওর করছেন? এটা আপনি কীভাবে ঠিক করবেন, কেমন করে ঠিক করবেন? প্রথম কথা হচ্ছে তাকে তার ক্ষমতাটা কমায় দিতে হবে। আমাদের দেশে অসীম ক্ষমতা, যাকে বলা হয় একদম সর্বোচ্চ ক্ষমতা দিয়ে দেওয়া হয়েছে আমাদের দেশে, যে সংসদীয় ব্যবস্থা, যে আইনি ব্যবস্থা, যে নির্বাচিত যে প্রতিনিধি, যে প্রধানমন্ত্রী হয়, তাকে পুলিশি ক্ষমতা, সেনাবাহিনী ক্ষমতা, হ্যাঁ, ইভেন সব কিছুর উপরে তাকে ক্ষমতা দেওয়া হয়েছে। এটা তার কাছ থেকে সরাই নিতে হবে। দেখা যাচ্ছে যে প্রয়োজনে সে পুলিশ আহ্বান করতে পারবে। পুলিশ বিচার বিভাগ সম্পূর্ণ আলাদা করার এখানে খুবই জরুরি। এর সাথে জরুরি হচ্ছে পুলিশকে বিচার বিভাগের আওতাধীন করে দেওয়া। সেনাবাহিনী প্রেসিডেন্টের আওতায় আছে, প্রেসিডেন্টের আওতায় থাকবে। দেখা যাচ্ছে এখন কথা হচ্ছে যদি প্রয়োজন পড়ে, যেখানে আমরা মানে এখন যেটা আলোচনায় আসে যে দ্বিকক্ষ বিশিষ্ট, যেটা আমার মনে হয় বেটার দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের সিস্টেমটাতে
মানে যারা মন্ত্রী প্রধানমন্ত্রী হবেন বা এই জাতীয় সংসদ সদস্য থাকবেন বা উচ্চ পর্যায়ে যারা কর্মচারী থাকবেন, তাদের দিকে নজর রাখার জন্য উচ্চকক্ষটা জরুরি। এখন কথা হচ্ছে যে, যেটা বলছিলাম যে স্বৈরাচারী বা দুর্নীতিবাজ যাতে হয় না, যে এই কারণে পুলিশ এবং সেনাবাহিনীর ক্ষমতা মন্ত্রী বা প্রধানমন্ত্রীর কারো হাতেই থাকবে না। এটা দরকার, কারণ যেভাবে তারা আমাদের পুলিশ বাহিনীকে অন্যায় কাজে ব্যবহার করেছে, এটা এখন প্রয়োজন প্রয়োজন হয়ে পড়েছে, জরুরি হয়ে পড়েছে যাকে বলা যেতে পারে। কাজেই পুলিশ বাহিনী বিচার বিভাগের আওতাধীন থাকবে, সেনাবাহিনী যেমন প্রেসিডেন্টের আওতায় আছে প্রেসিডেন্টের আওতায় থাকবে। প্রয়োজনে দেখা যাচ্ছে যে দেশের কোনো প্রয়োজনে উচ্চকক্ষ বা নিম্নকক্ষ কোনো প্রয়োজনে পুলিশ বা সেনাবাহিনীকে জন্য আবেদন করতে পারবে যে না, আমাকে এখন দরকার, ইমার্জেন্সি সিচুয়েশন কন্ট্রোল করার দরকার। সেটা যদি দেখা যাচ্ছে প্রেসিডেন্ট, উচ্চকক্ষ এবং বিচার বিভাগ যদি মনে করে, তাহলে পুলিশ এবং সেনাবাহিনী দিয়ে হেল্প করতে পারে। এবার আসছে হচ্ছে টাকা পয়সার ব্যাপারটা, যেটা অর্থনীতি, যে অর্থনৈতিক সিস্টেমের মাধ্যমে যে দেশের যে অর্থ এবং দেশের সম্পদ ব্যবহার করে মন্ত্রী বা প্রধানমন্ত্রীরা যে উন্নয়ন কর্মকাণ্ড করবেন, সেই বিষয়টা কীভাবে হবে। এখানে টাকা পয়সা চুরি যাতে না হয়, এই জন্যে বেটার হচ্ছে চলমান প্রকল্পগুলো তারা ব্যাংক থেকে যে বাংলাদেশে যে আমরা ট্যাক্স ভ্যাট দিয়ে থাকি সেটা দিয়ে কাজ করলো, ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে যে বেটার হয় যে কোনো প্রকল্প গ্রহণের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে নিম্নকক্ষের মন্ত্রী প্রধানমন্ত্রী বা সংসদ সদস্যরা যখন কোনো প্রকল্প গ্রহণ করবে, দেখা যাচ্ছে যে এটা ছোটো প্রকল্প হোক বা মেগা প্রকল্প হোক, তখন অবশ্যই উচ্চকক্ষ বা প্রেসিডেন্টের অনুমতি নিতে হবে। যেখানে উচ্চকক্ষের প্রধান প্রেসিডেন্ট হতে পারে, হ্যাঁ, যে তিনি উচ্চকক্ষের সবার পরামর্শ অনুযায়ী সেই প্রকল্প অনুমোদন করতে পারে যে না, প্রকল্পটা আসলে জনকল্যাণমুখী কিনা, কিংবা নাকি টাকা খাওয়ার ধান্দা, ফলস কিনা। এগুলো বিবেচনা করে প্রকল্পটাকে মানে অনুমতি, প্রকল্পের জন্য সম্মতি দিতে পারে যে না, এই প্রকল্পটা গ্রহণ করা যেতে পারে। থার্ড হচ্ছে আর একটা বিষয় যে বিচার বা আইন যেটা বলছিলাম, যে আইন তৈরি করার যে ক্ষমতাটা, এটা আসলে মন্ত্রী প্রধানমন্ত্রী বা সংখ্যাগরিষ্ঠ দল চাইলে একটা আইন তৈরি করতে পারছে, তার সংখ্যাগরিষ্ঠ হলেই আইন তৈরি করতে পারছে। এটা আসলে কেমন একটা বিষয়, সে তারা তো আসলে আইনজ্ঞ না, তারা তো মানে অনেকদিন আইনে পড়েছে, আইন নিয়ে গবেষণা করেছে, হ্যাঁ, মনে হলো তাদের সুবিধা মতো একটা আইন তৈরি হলো, সেটা যদি তারা সংখ্যাগরিষ্ঠ থাকে, সংখ্যাগরিষ্ঠ ভোটে সেই আইন পাস হয়ে গেল। জাস্ট একটা অড সিস্টেম। আইন একটা দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এক্ষেত্রে যেটা করা যেতে পারে সেটা হচ্ছে যে আইন উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ, মন্ত্রী প্রধানমন্ত্রী হোক বা দেখা যাচ্ছে যে উচ্চকক্ষের কেউ হোক, যদি উচ্চকক্ষের সদস্যদের হোক, আইন যদি তৈরি করা লাগে, তাহলে আইনের খসড়া তারা বিচার বিভাগকে পাঠাবে। বিচার বিভাগ বা আইন বিভাগ এটা পর্যালোচনা করবে, যদি দেখা যায় যে সেটা দেশের জন্য কল্যাণকর হয়, তো সে আইন তারা সেভাবে আইন তৈরি করে সেটাকে পাশ করার ব্যবস্থা করবে। আর যদি দেশের জন্য কল্যাণ না করে, তাহলে সাথে সাথে বাতিল দিয়ে দেবে, কারণ উল্লেখ করে সেটা সাথে সাথে বাতিল করে দেবে। তাহলে দেখা যাচ্ছে যে এই যে এই ধাপগুলো বা এই স্টেপগুলো যদি গ্রহণ করা হয়, তো আমার মনে হয় সেক্ষেত্রে যে তিনটা পদ্ধতির কথা বললাম, তিনটা ধাপের কথা বললাম, এক হচ্ছে মনোনীত প্রার্থী সৎ এবং যোগ্য নির্বাচিত করা, সিলেক্ট করা, ঠিক আছে, তারপরে নির্বাচনটা যে স্বচ্ছ হয় এবং সঠিক হয় সেটা ইনশিওর করা। থার্ড হচ্ছে যিনি নির্বাচিত হলেন তিনি স্বৈরাচারী দুর্নীতিবাজ যাতে হয়ে না যান। ইনশাল্লাহ আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।